নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। আজকে আমাদের মুখোমুখি তৃণমূল কংগ্রেস নেত্রী, অল ইন্ডিয়া তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি এবং রাজ্যসভার সদস্য দোলা সেন। দোলা, স্বাগত আমাদের এই চ্যানেলে। প্রথমবার আমি তোমাকে ইন্টারভিউ করছি। আমার মনে হচ্ছে তৃণমূল একটা খুব কঠিন নির্বাচন লড়ছে। তৃণমূলকে নির্বাচন লড়তে দেখছি এবং সফলভাবে নির্বাচন সফল হতে দেখছি 2009 সাল থেকে, লোকসভা থেকে। এত কঠিন নির্বাচন, এত দুর্নীতির বোঝা মাথায় নিয়ে তৃণমূলকে কোনোদিন নির্বাচন লড়তে হয়, সেটা এটাতে তুমি কি বলবে? আমি একটু কথাটাকে চেঞ্জ করে বলবো, দুর্নীতির বোঝা প্রমাণিত নয়, অভিযোগ। অর্থাৎ প্রচারে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি অর্থে প্রচুর বলীয়ান, তাদের প্রচুর ক্ষমতা, তারা কেন্দ্রের সরকারে আছে এবং প্রচুর ক্ষমতা তাদের, অর্থও তাদের। সেই প্রচার যন্ত্র দিয়ে, তাদের ক্ষমতা দিয়ে, তাদের অর্থ দিয়ে তারা দুর্নীতির অভিযোগে পাহাড় প্রমাণ করে রেখেছে। সেরকম একটা অ্যাম্বিয়েন্সে তৃণমূল ভোটে লড়ছে। তবে ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি প্রায় প্রতিটা জেলায় এবং 42টা কেন্দ্রে এই পর্যায়ে এক রাউন্ড গেছি, একবার করে প্রত্যেকটি জায়গায়। আমার মানুষের সঙ্গে কথাবার্তায়, সাধারণভাবে যোগাযোগে, ইন্টারাকশনে, বা আমি তো খুব বেশি মানে এমনি সাধারণভাবেই মুভ করি, ফলে সাধারণ কথা হয় লোকজনের সাথে, বা মিটিং এ রেসপন্স ইত্যাদি যা ফেস করেছি, আমার তত মনে হয়নি এমন যে ভীষণ কঠিন একটা নির্বাচন 9-এর পরে 24-এ তৃণমূল লড়ছে। তবে আমার অন্য কারণে এটা কঠিন মনে হয়, বা রাদার চ্যালেঞ্জিং মনে হয়। আমি এমপি হওয়ার পর থেকে, 15 সাল থেকে, ঘটনাচক্রে আমি যবে থেকে এমপি তবে থেকে মোদিবাবুর শাসন চলছে কেন্দ্রে। আমি দিল্লিতে থাকার সুবাদে বা এমপি হওয়ার সুবাদে যতটা মানে বুঝি বা আমার ভেতর থেকে যা ফিল, আমার মনে হয়েছে যে আমাদের দেশ একটা সাংবিধানিক সংকটের মুখে। এবারে জিতলে ওরা সংবিধান পরিবর্তন করবেন, এবং করবেন বলেই আপকি বার 400 পারের কল। 400 হলে বা 370-এর ওপরে হলে ওরা সংবিধানটা পরিবর্তন করবে। এমনি ওরা 303 নিয়েই মোটামুটি মোদি হয়তো মুমকিন হয় করে দিয়েছে, খুব একটা কাউকে ওরা পাত্তা দেয় না। আর এরপরে যে কি হবে, তখন কোনো কিছু আর থাকবে না। ফলে সেই দিক থেকে এই ইলেকশন কঠিন, চ্যালেঞ্জিং সবার জন্য। এই জায়গাটা আমি তোমার সঙ্গে একমত। সাংবাদিক হিসেবে আমি মনে করি যে এই নির্বাচনটা আমাদের দেশে সংবিধানের শাসন বজায় রাখার লড়াই। কিন্তু তুমি এটা যে কথা বললে, দুর্নীতি প্রসঙ্গে আমি আরেকবার ফিরে যাবো। সেটা হচ্ছে, দেখো, দুর্নীতি তো কোর্টে প্রমাণিত হওয়ার ব্যাপারটা নিশ্চয়ই আদালতের ব্যাপার। কোর্টে প্রমাণিত হবে কি হবে না তার উপর নির্ভর করছে নেতারা শাস্তিরা জেলে আছেন, মন্ত্রীরা, প্রাক্তন মন্ত্রীরা, তারা শাস্তি পাবেন কি পাবেন না। মানুষের পারসেপশন একটা জিনিস, যেটা কিন্তু আদালতের বাইরে নির্ধারিত হয়। তুমি খুব ভালো করে জানো এতদিন রাজনীতি করছো। সেই পারসেপশনে কিন্তু অন্তত শিক্ষায় নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে মানুষের কিন্তু ভাবনার মধ্যে আছে যে তৃণমূল যা করেছে ঠিক করে, সেটার মোকাবিলা করতে হচ্ছে না ভোটের ময়দানে দাঁড়িয়ে তোমাদের? আমার ধারণা, আমরা যারা অল্প সংখ্যক, লোকাল টোটাল পপুলেশনের থেকে খুবই কম পার্সেন্টেজ, যারা প্রচুর কাগজ পড়ি, টিভি দেখি, এইভাবে আমাদের মনের এটাকেও ঠিক করবার চেষ্টা করি, ভাবনাটাকে, ওরিয়েন্টেশনটাকে, তাদের সংখ্যা টোটাল পপুলেশনের তুলনায় কম। সাধারণ মানুষ, আমজনতা, কমন পিপল, তারা জীবনের অভিজ্ঞতা দিয়ে এগুলোকে দেখেন বলে আমার ধারণা। নইলে ধরুন 16 সালে প্রচার, আমার মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা টেনিওর কমপ্লিট হয়েছে। প্রায় প্রচার এরকম ছিল যে এই একবার তো শেষবার, আর নয়, মমতা আর পিচ্ছেন না। এবং প্রায় সূর্যকান্ত মিশ্র মানে শপথ নিয়েই ফেলেছেন, ক্যাবিনেট প্রায় তৈরি হয়ে গেছিল। প্রচার এরকম ছিল, শুধু ওদের ভাবনায় নয়। আমি নিজে প্রচারের শেষে 4-5 দিন বাকি ছিল পার্লামেন্টের, আমি গেছিলাম কাউন্টিং এর আগে 3 দিন পার্লামেন্ট অ্যাটেন্ড করতে। গিয়ে দেখলাম যে মানে আমাদের যারা 2-1 জনের, বিবেকজি, নাদিমজি, দীনেশ দা, এরকম 2-1 জন,
তাদের মোটামুটি ওখানে সমস্ত বিরোধীরা সেট করে দিয়েছে, মানে ব্যাস শেষ আর কি, আর কিছু হবে না, মমতা আর ফিরছে না। আমি গিয়ে বললাম যে অসম্ভব, আমি তো গ্রামে গ্রামে ঘুরে আসছি, পুরো প্রচার আমি ছিলাম। একেবারেই তা নয়, আপনাদের ভুল অ্যাসেসমেন্ট। আমাদের সিট আগের বার 186 ছিল, এবার 200 ক্রস করবে, 210 ক্রস করে যেতে পারে, 215 করি, আশ্চর্য হব না। তো আমাকে, আমার মনে আছে দীনেশ দা, নাদিম বা বিবেক আমাকে বলেছিলেন যে তুমি বাঁচিয়ে দিলে এসে। ওরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলতে পারছিলেন না, তর্ক করেছেন নিশ্চয়ই দলের হয়ে, এবং তারপরে আমরা 211 পেলাম। ফলে এটা শুধু ওদের প্রচার ছিল না, 16 সালে সত্যি সত্যি এরকম ছিল যে আর নয়। আর মমতা ব্যানার্জি তো, আমিও মনে করি মমতা ব্যানার্জি নিজে একেবারে আনলাইকলি অফ মেইন স্ট্রিম পলিটিক্স। ফলে ওনার মেইন স্ট্রিমে টিকে যাওয়াটা খুব একটা আশ্চর্য ব্যাপার। কিন্তু ফলে আমার ধারণা যে সাধারণ মানুষ কিন্তু, আমি যতটা ঘুরছি, যতটা লোকের সাথে কথা বলেছি, আবারও বলছি আমি 1 রাউন্ড সব কেন্দ্র আমার ঘোরা হয়ে গেছে একবার করে, আমার কিন্তু এটা মনে হয়নি এটা ইস্যু। সাধারণ মানুষের এই যে পজিটিভ ফিলিংটার কথা তুমি বলছো, এটা কি এসেছে যে প্রত্যক্ষভাবে সরকারের থেকে কিছু পাওয়ার সুবাদে? আমি না এটাকে শুধু, এটা প্রচার হয় যে এটা ডোল দেওয়া হচ্ছে বা হাতে গরম, লোকে টাকা পাচ্ছে তো করবেই তো ভালো ইত্যাদি সাপোর্ট, এটাকে না আমি লক্ষ্মীর ভান্ডার বলুন বা খাদ্য সাথীতে যেটা ফ্রিতে রেশন পাওয়া বলুন, যা কিছু এই মানে স্বাস্থ্য সাথী এটসেট্রা, আমি এটাকে না ডোল হিসেবে দেখি না। আমার মনে হয়েছে যে আমি যতদিন থেকে পলিটিক্স করছি, আমি ছাত্র রাজনীতি ধরলে 38 বছর, আর সর্বক্ষণের রাজনীতি ধরলে 31 বছর রাজনীতিতে আছি। যদিও তৃণমূল কংগ্রেসের বা মেইন স্ট্রিম পলিটিক্সের নয় পুরোটা, আমি তৃণমূল কংগ্রেস বা মেইন স্ট্রিমে আছি 2006 থেকে, 18-19 বছর। কিন্তু বাকিটাও টোটালটাই আমার রাজনৈতিক জীবন। আমি সর্বক্ষণ 31 বছর ধরে রাজনীতি করা, কানরিয়ার সময় থেকে আমার হাতে করি সর্বক্ষণের রাজনীতিতে 93। আমার কিন্তু মনে হয়েছে যে আমি যতটা সিপিএম, কংগ্রেস, বিজেপি যার যার পাওয়ারে থাকা কেন্দ্রে বা রাজ্যে দেখেছি, বা আমার কিন্তু বিচারে যে স্বাধীনতার পর যখন 50 সালে সংবিধান প্রকাশিত হয়, সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা 26 জানুয়ারি পালন করতে আরম্ভ করি, তখন আম্বেদকর সাহেবরা এরকম আরো মহামনীষীরা অনেকে মিলিরা লিখেছিলেন, তাতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আমাদের প্রতিটি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিকের বেঁচে থাকার মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট বলে বিবৃত ছিল, অধিকার। সেটা এতদিন বইয়ের পাতায় ছিল। আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল পলিটিক্যাল পার্টি, যারা যারা ক্ষমতায় ছিলেন সবাইকে রেসপেক্ট জানিয়েও বলছি, তাদের অনেকের অবদান আছে অনেক কিছুর প্রশ্নে, কিন্তু এই বেসিক প্রশ্নে এগুলো বইয়ের পাতাতে ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেন না, মানুষ এই বইয়ের পাতার অধিকারগুলিকে নিজের জীবনে অনুভব করতে পারত। আমি এটাকে কোনোভাবেই ভিক্ষা বা ডোল হিসেবে দেখি না। আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট করে বড় হয়েছেন, উনি গরিব ঘরে জন্মেছেন, আমার যেমন সেটা অভিজ্ঞতা নয়। আমি ওয়েল টু ডু ফ্যামিলিতে বড় হয়েছি, আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের গেজেটেড অফিসার ছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভাবের সঙ্গে লড়েছেন, জুঝেছেন, বস্তিতে বড় হয়েছেন, বাবার অকাল মৃত্যু ফেস করেছেন। ওনার নিজের জীবনের অভিজ্ঞতায় বড় সংসার দেখেছেন, হয়তো মাঝরাতে কুপির আলোয় ঠোঙা বানিয়েছেন মায়ের সাথে, বস্তির তেলের কলের জলের লাইনে দাঁড়িয়েছেন, রাস্তার আলোয় বন্ধুর থেকে বই নিয়ে পড়েছেন, তবুও পড়াশোনা কমপ্লিট করেছেন, বিএ, এমএ, এলএলবি ইত্যাদি। তো আমার বিশ্বাস নিজের জীবনের অভিজ্ঞতা থেকে উনি যা দরিদ্র বা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত থেকে নিচের স্তরের লোকেদেরকে ফেস করতে দেখেছেন, যাদের সংখ্যা প্রায় আমাদের পপুলেশনের 70%, দারিদ্র সীমার নিচে বা কাছাকাছি, তাদের সমস্যা উনি নিজের জীবন দিয়ে বোঝেন। ফলে তাদের কি কি অধিকার, উনি ইতিহাসের ছাত্রী ছিলেন, সিভিক্সে আমরা ছোটবেলায় টেনে পড়তাম, 50 নম্বরের কোয়েশ্চেন থাকতো, তাতে সংবিধান পড়তে হতো। ফলে উনি তো প্রথম থেকে ওটা পড়েছেন, উনি জানেন যে বইতে এটা আছে আর আমার জীবনে কিন্তু এটা নেই। ফলে কি কি পাওয়ার কথা, অধিকার, এটা উনি নিজের জীবন দিয়ে বুঝেছেন। তাই উনি মুখ্যমন্ত্রী হয়ে সীমিত ক্ষমতায়, একটি রাজ্যের সীমিত ক্ষমতায়, যা আমরা সিপিএম আমলে সবসময় আমাদের মুখে লজ্জ ছিল, সীমিত ক্ষমতায় কি করা যায় দেখছি ওনাকে করতে। এটা কোনোভাবে ভিক্ষা বা দান বা দোল একেবারেই না। আমি সম্পূর্ণ তোমার সঙ্গে একমত। আমি এটা অধিকার বলে মনে করি এবং এই অধিকার প্রতিষ্ঠাতে দেরি হয়েছে, সেখানে আমি তোমার সঙ্গে একমত।
বস্তুত আমি মনে করি প্রথম ইউপিএ সরকারে এমন যেমন তথ্যের অধিকার, খাদ্যের অধিকার, কাজের অধিকার, এগুলো অধিকার হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল। এখন বরঞ্চ কেন্দ্রীয় সরকারের দিক থেকে মানে রাষ্ট্র ব্যবস্থা ভাবনাটা একটু বদলে গেছে। এখন কিন্তু এটাকে অধিকার হিসেবে দেখা হয় না। এখন এরা মনে করেন এরা যে বেসরকারি হাতে গেলেই সবকিছু ভালো হবে, সেটা তুমি খুব ভালো করে জানো। আমার যেটা প্রশ্ন, এই যে মৌলিক রাজনীতির কথা তুমি বলছো, অধিকার হিসেবে এগুলো দাবি করার কথা বলছো, এগুলো পার্লামেন্টে বলার জন্য রাজনীতি করা লোকজনের প্রয়োজন হয়। তৃণমূলের লোকসভা প্রার্থী তালিকা যখনই হয়, গত বছর ধরে আমরা দেখছি ওই মানে যারা একবারই জিতে আসবেন, কোনো কিছু বলবেন না, কিন্তু ব্যক্তিগত জনপ্রিয়তায় সেলিব্রিটি হওয়ার তাগিদে সেই সুবাদে জিতে আসবেন। নাম কয়েকটা করতেই পারি, অসুবিধা নেই। মুনমুন রায়, মনমোহন সেন, সন্ধ্যা রায়, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী জনপ্রিয়তার জন্য একবার জিতে যাবেন, কিন্তু রাজনীতিতে কোনো অবদান এরা রাখতে পারেন না। তো এটা আমার খুব অবাক লাগে যে এই মৌলিক রাজনীতির যে দিশাটার কথা তুমি বলছো, সেটা যদি হয় তাহলে মুখগুলোকে এমন কাউকে আনতে হয় কেমন যারা শুধু মুখের জন্য জিতবে না। এখানে আমি তো খুব অসঙ্গতি দেখতে পাই, খুব কি বলবো, খুব দুর্বলতা দেখতে পাই। আমার নিজের মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী সিলেকশনে সবসময় লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা সব ক্ষেত্রে উনি সমাজের সব স্তরের প্রতিনিধিত্বের কথা ভাবেন। তো আবারও বলছি, উনি যেভাবে বড় হয়েছেন সেই মানুষজনের মধ্যে এই রূপলী পর্দায় যারা থাকেন তাদের জন্য একটা আলাদা জায়গা থাকে। ফলে আপনি আমি যেভাবে এদের বিচার করি, সেই সাধারণ মানুষ এদেরকে সেভাবে বিচার করেন না। তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারে তারাও সমাজের একটা সেক্ট, সেই সেক্টের প্রতিনিধিত্ব থাকা উচিত বলে উনি মনে করেন। সেটা অনেক পার্সেন্টেজ হয় না। এবং আর একটা উল্লেখ করব, ওনার বিচারে তাপস পাল, শতাব্দী রায় এবং এখন দেব, অনেকদিন ওরা এমপি হয়েছেন। তাপস রাও অনেকবার হয়েছিলেন, শতাব্দীও হচ্ছেন, দেব। এরা কিন্তু খুব পলিটিক্যাল। এরা কিন্তু নিজেদের পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে যান, মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন, শুটিং এর বাইরে যখন সময় পান যান, এবং ওরা ভীষণ ভোকাল। পার্লামেন্টে ওরা ঠিক নিয়ম করে যান এবং সেখানে কখন কি বলবেন। দেব যেমন মানে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলে 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 এবারে সেটাকে এখানেও এজেন্ডা করে ফেললো, যার জন্য দিদি কমিট করলেন যে ঠিক আছে কেন্দ্র যদি না দেয় আমি করবো রাজ্য সরকার থেকে। দেব প্রায় সেটা প্রার্থী পদের শর্তে নিয়ে চলে এলো। এবং সন্ধ্যা রায়, মুনমুন সেন, এদেরও আমি বলবো, আমি খুব কাছ থেকে এদের কিছুটা সময় দেখেছি এতে পাওয়ারে, মানে ওরা এমপি থাকাকালীন, ভুল বললাম, এমপি থাকাকালীন 15 থেকে 19 বেশ 4 বছর দেখেছি খুব ক্লোজলি। আর আমি হয়তো মেয়ে বলি আমার সঙ্গে একটু বন্ধুত্ব বেশি ছিল। ওরাও কিন্তু এদের মতো না হলেও ওদের মতো করে পলিটিক্যাল, মানে ওরা সফট ফর দ্য পিপল, মানুষের জন্য ওরা ভাবেন, বোঝেন এবং ফিল করেন। ফলে ওরা যতটা সুযোগ পেয়েছেন ওরা কিন্তু মানুষের জন্য বলার চেষ্টা করেছেন। কিন্তু মিমি বা নুসরাতের ক্ষেত্রে হয়তো ওরা চেষ্টা করেছে ওদের মতো করে, কিন্তু এতটা সত্য নাও হতে পারে। তবু মিমির ক্ষেত্রেও কিছুটা হবে। ও যেমন একটু ওই বৃদ্ধাশ্রম বা যেখানে যেখানে একটু ডেস্টিটিউট লোকেরা থাকেন সেখানে ওর একটা ইনক্লিনেশন আছে থাকার চাওয়ার। একেবারে সোসাইটির ব্যাপারে কিছু কিছু আছে, নুসরাতেরও হয়তো ওর মতো করে আছে। আমি খুব ওদের ব্যাপারটা অতটা বলতে পারবো না ভালো, কিন্তু মানে আমি আপনার সঙ্গে এই কূটতর্কে যাব না সঠিক ক্যান্ডিডেট কিনা। আমি এইটুকু শুধু বলবো, সমাজের সব স্তরের লোককে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিত্বে রাখার কথা ভাবেন। একটা বড় সংখ্যক লোকের কাছে রূপলী পর্দার লোক একটা আকর্ষণ, তারাও একটা সেক্ট হিসেবে বিচার করে তাদের একটা প্রতিনিধিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন, এবং এখনো পর্যন্ত তার চয়েস খুব ভুল হয়নি। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, যেটা তোমাদের দিক থেকে খুব ভালো প্রশ্ন বলে গণ্য হবে সম্ভবত। সেটা হচ্ছে যে বিগত কয়েকটা নির্বাচনে, বিশেষ করে গত বিধানসভা, গত লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি শীর্ষ নেতারা, বিশেষ করে নরেন্দ্র মোদী, অমিত শাহ যখনই প্রচারে এসেছেন, তাদের প্রচারের মধ্যে আমি সাংবাদিক হিসেবে একটা প্রচন্ড পুরুষতান্ত্রিক দম্ভ দেখতে পেয়েছি। বাংলা হচ্ছে এমন একটা রাজ্য যেখানে আমি নিজে মনে করি যেখানে মহিলারা নিজেদের বিবেচনা মতো ভোট দেয়, বাড়ির পুরুষ কি বলেছে তার নির্দেশ মতো ভোট দেয় না। এই জায়গাতে দাঁড়িয়ে
মমতা ব্যানার্জি একজন মহিলা, তুমি একজন মহিলা হিসেবে রাজনীতিতে রয়েছে এতদিন ধরে, এই যে জেন্ডার ডিভিশনটা, এটা তোমাদের পলিটিক্সে কতটা সুবিধা দেয়? মানে এটা ঘিরে ফিরে সুবিধা দেয় বলে তুমি মনে করি? সেটা ব্যবহার করো। প্রথমত আমি নিজে মেয়ে বলে এটা আমার ডিগনিটির প্রশ্ন, অতএব এটা আমি পলিটিক্যাল সুবিধা বা ডিভিডেন্ডের দিক থেকে দেখি না, সেটা আমার ডিগনিটিকে আঘাত করে। দেশে তো যায়। হাউএভার ওটা আমি ওভাবে দেখি না। আমি একটু অন্য কথা বলবো। প্রথমত মোদী বাবু বা অমিত শাহর কাছে এর থেকে বেশি অন্য কিছু এক্সপেক্ট করাই উচিত নয়, কারণ তাদের যে বেস বা তাদের যে অরিজিন, আরএসএস এর অরিজিন, সেখানে একদম পরিষ্কার বিবৃত আছে যে পুরুষরাই হচ্ছেন এই আরএসএস টা করবেন। ফলে এটা একদম বিবৃত, ফলে তারা এইটাই শিখে বড় হয়েছেন, ফলে এটা তাদের মজ্জায়। এবং সেটা কতদূর মজ্জায় যে এটা নিয়ে কখনো আমি খুব ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কিন্তু আমার খুব আশ্চর্য লাগে কখনো কোনো মিডিয়াকে আমি সেভাবে এটাকে ইস্যু করতে দেখিনি। একজন প্রধানমন্ত্রী, তিনি তার আগে অনেক বছর মুখ্যমন্ত্রী ছিলেন, যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি অনায়াসে মুখ্যমন্ত্রী অবস্থায় তিনি যে এককালে বিয়ে করেছিলেন সেটা, এবং তার যে ডিভোর্স হয়নি, সেপারেটেড থাকতে পারেন, কিন্তু উনি অফিসিয়ালি ডিভোর্সই নন, উনি বিবাহিত। এটা উনি কখনো হলফনামায় প্রকাশই করেননি। এটা তো মানে অপরাধ, ক্রাইম, এবং আইনের থেকেও বেশি মহিলা হিসেবে আমার কাছে এথিক্সের প্রশ্ন, মহিলাদের প্রশ্নে উনি কতটা অসম্মান ওনার মাথার ভেতর থাকলে, অরিজিনালি আরএসএস এর গর্ভে জন্ম বলে এমন মাথার ভেতর যে ওনার এই নীতি এথিক্স কোনো বালাই নেই। উনি দিব্য মুখ্যমন্ত্রী থাকাকালীন যতবার ভোটে লড়েছেন গুজরাটে, উনি দেননি যে উনি বিবাহিত, স্টেটমেন্টই দেননি। সারা দেশের মানুষ 14 সালে ভোটের আগে জানতে পারলো প্রথম উনি বিবাহিত। কতটা লজ্জা, এবং লজ্জা তো ওনার, আমাদের থেকে তো লজ্জা ওনার বেশি। কিন্তু কি আশ্চর্য, তাই নিয়ে না মিডিয়া, না আমাদের কোনো ইনস্টিটিউশন বা আমাদের কিসব গণতন্ত্রের স্তম্ভ টম্ভ আছে, কেউ এটা নিয়ে কেউ মাথায় নামালো না। মানে পুরুষতান্ত্রিক সমাজে আমরা এখনো এত বেশি ভাবে আছি, মানে মেয়েরা এখনো এতটাই, মানে তাদের জায়গাটা বোঝা যায় যে মোদী বাবুর এত বড় একটা আনএথিক্যাল জিনিস, এতটা অনৈতিক জিনিস নিয়ে সেভাবে ইস্যুই হলো না। শুধু এটাই তো একটা খুব ভাইটাল ইস্যু হওয়া উচিত ছিল ওনার বিরুদ্ধে প্রচারে, সেভাবে ইস্যুই হয়নি। উনি 10 বছর দাপিয়ে করছেন, কোনো ব্যাপার না, যেন আগে উনি বলেননি উনি বিবাহিত, কোনো যায় আসে না, এখন উনি বলেছেন ঠিক আছে, উনি কোনো যায় আসে না, সবই যেন এতটা ক্যাজুয়াল। এতে যে একজন ব্যক্তি, যিনি ওনার স্ত্রী, বিবাহিত স্ত্রী ছিলেন, তার ডিগনিটির প্রশ্ন, তার মর্যাদার প্রশ্ন জড়িত, তার সামাজিক সম্মানের প্রশ্ন জড়িত, এভাবে আমাদের মিডিয়া দেখেনি। শুধু তাই না, দেখুন আজকে যখন সবচেয়ে বেশি ওনার বিজ্ঞাপনে, এর পয়সা দিয়ে যেটা বিজ্ঞাপন হচ্ছে মিডিয়ায়, এবং ওনার মুখের কথায় এমনি মিডিয়া প্রচুর প্রধানমন্ত্রীকে কভার করে, কত বিজ্ঞাপন পেলে তো কভার করবেই, সেটা দোষ দিই না আমি। আমাদের টাকা নেই, আমাদের কভার করতে পারে না, যাদের টাকা আছে তাদের কভার করছে, সেটার কোনো পয়েন্ট না, ঠিক আছে। কিন্তু উনি যখন বলেন না মোদি কি গ্যারান্টি, খুব হাসি পায়, ভীষণ হাসি পায়। উনি তো নিজের জীবনে প্রথম গ্যারান্টি একজন বিবাহিত লোকের স্ত্রীর প্রতি যেটা থাকে, আবার বলছি, মানসিক তফাৎ থাকতে পারে, দূরত্ব থাকতে পারে, সেপারেটেড হতে পারে, ডিভোর্স না হতে পারে, এটা ওনার ব্যক্তি জীবনের ব্যাপার, আমার কোনো এজেন্ডা নেই, কিন্তু সেটাকে উনি আড়াল করে রেখেছেন, ওটাকে উনি পাত্তাই দেননি, উল্লেখ করার মতো বিষয় মনে করেননি, ভেবে উনি মুখ্যমন্ত্রিত্ব পুরো সময়টা চালিয়েছেন, এবং এখন যে দিচ্ছেন প্রধানমন্ত্রী হতে গিয়ে তাতে ওনার কোনো যায় আসে না। উনি গ্যারান্টির কথা বললে আমরা অন্তত মানে মেয়েদের দিক থেকে ভাবুন তো, গ্যারান্টি কথা বলা ওনার মুখে মানায়? ওনার বিবাহিত স্ত্রীর প্রতি প্রথম গ্যারান্টিতে উনি ফেইলিয়ার। যেহেতু বিজেপি এরকম একেবারে ন্যারেটিভ আখ্যান তৈরিতে অত্যন্ত দক্ষ, যে আখ্যানটি ওর সূত্র ধরে, স্ত্রীকে পরিত্যাগ করার সূত্র ধরে তৈরি করা আখ্যানটি হলো ইনি এত বেশি নির্বিকল্প দেশের জন্য নিবেদিত প্রাণ মানুষ যে তিনি পরিবারের প্রতি ভাবনার জন্য পাওয়ার সময়ই পান না। সেটাকেও কিছু মানুষ, যেমন সাধারণ মানুষের পারসেপশনের কথা বলি, কিছু মানুষ সেটাকেও হয়তো তার একটা পজিটিভ দিক বলে মনে করে। আমি একটু বাংলাতে আসি, এই যে তুমি বললে হ্যাঁ ঠিকই, তুমি মহিলা হিসেবে দেখো না, ঠিকই, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত, সেভাবে কোনো মানুষের দেখা উচিত নয়, নারী পুরুষ নির্বিশেষে। কিন্তু ভোটের রাজনীতিতে আমি বিশেষ করে গত বিধানসভা নির্বাচনে যা লক্ষ্য করেছি, এটা যথেষ্ট সুবিধে তোমাদের দিয়েছে। যতবার আক্রমণ করা হয়েছে সেভাবে মমতা ব্যানার্জিকে, ঘরে
বয়স্ক একজন মহিলা দিদি পিসি, তাকে বাইরে থেকে আসা একজন পুরুষ অন্য ভাষায়, ইংরেজি হিন্দি ভাষায় ওই শব্দ ব্যবহার করে কথা বলছেন। প্রতিবার আমার মনে হয়েছে, আমি আগে ভোটের আগে থেকে বলছি, কিছু কিছু ভোট তোমাদের দিকে ঘুরে যাচ্ছে। এবারও কি তোমরা প্রত্যাশা করো মহিলা বলে? না, মজা আছে এখানে, এটা একটা মজা আছে। বলো। মজাটা হচ্ছে গতবার মোদিবাবু 19 সালের ভোটে 303 জেতায়, যে একটা জাগিরদারি অ্যাটিটিউড হয়ে গেছিল যে মোদি হ্যাঁ তো মুমকিন হয়, সারা বিধানসভার কথা বলি, আমি বলছি সারা রাজ্যে সারা দেশে আমি যা ইচ্ছে তাই করতে পারি, এই যে ফিলিং 19 সাল থেকে তৈরি হলো। বাংলাও সেখানে ওনাকে পয়েন্ট দিয়েছে যে 18টা এমপি ওরে বাস আমি যা ইচ্ছে করতে পারি, মোদি হ্যাঁ তো মুমকিন হয়। এই 18 সালের পঞ্চায়েত নির্বাচনে শাস্তি দিয়েছিল। ঠিক 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 সে পয়েন্টে আমি আসছি, সেটাই আমি আসছি। এবং তারপর 19 থেকে 21 কেন হলো সেটাতেও আসছি। আমি আগে এই প্রশ্নটার উত্তর দিয়ে নিই। সেক্ষেত্রে সেই ঘামন্ডে উনি 21-এর প্রচারে এসে একজন 70 পুরুষকে, যেটা মানায় না কোনো মানুষকে, যেটা মানায় না একজন 65 মহিলা মুখ্যমন্ত্রীকে, এবং দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে তিনি টিনেজারদের মতন অ্যাটিটিউডে দিদি ও দিদি বলার সাহস দেখিয়েছেন। ওই 19-এর ঘামন্ড ওনাকে, ওই 303-এর ঘামন্ড ওনাকে 21-এটা করতে দিয়েছিল। এবারে ওনাদের হিসেব বোধ হয় যে ওইটা ভুল হয়েছিল, সেই জন্য আপনি বার 200 পার একেবারে ঝেঁটিয়ে বিদায় হয়ে গেছে এখান থেকে। অতএব আগের বার উনি যেমন রবীন্দ্রনাথ সেজেছিলেন এত দাড়ি টাড়ি দিয়ে, ওনার তো সবই কিরকম একটা নাটকে, বলতে নেই কিন্তু কি করব, নাটকেই ওনার সব নাটকে। যখন পার্লামেন্টে ঢোকার সময় উনি শুয়ে প্রণাম করেন, সেটাও তাই। যখন হঠাৎ সমস্ত শ্রমিক কর্মচারীদের সমস্ত অধিকারকে জলাঞ্জলি দিয়ে উনি যখন হঠাৎ ভোটের আগে তাদের পা মুছিয়ে দেন নাটকে, সেরকম ওনার রবীন্দ্রনাথ সাজা বাংলার ভোটের আগে 21 সালের নাটকে। সেরকম এবারে উনি একটা নতুন নিজের নাটকের একটা নতুন আবিষ্কার করেছেন, যে না ওই দিদি ও দিদিটা খায়নি, তাই এবারে উনি মহিলাপন্থী। এবারে উনি একেবারে শুধু মহিলা, ওনার মুখে মহিলা মহিলা আর মহিলা। বাংলায় সবচেয়ে বেশি করে উনি মহিলা বন্ধু হয়ে গেছেন। কিন্তু মুশকিল, সাধারণ মানুষকে আমরা যত বোকা ভাবি, রাজনীতির লোকেরা, সাধারণ মানুষ তত বোকা নন, পুরুষ মহিলা নির্বিশেষে। যারা খেতে খায়, যারা কষ্ট করে জীবন অতিবাহিত করে, যারা 70% জনসংখ্যা দারিদ্র সীমার নিচে খুব কষ্ট করে জীবন চালায়, তারা রাজনীতির লোকেদেরকে একেবারেই বোকার মতন ডিল করে না, বা তাদের কথায় ভেসেও যায় না। ঠিক তারা সময়ে জবাবটা দেয়। ফলে আমার ধারণা ওনার এবার মহিলার নাটকটা মানুষ খাবে না। এটা ওনার ওই রিডিং, 21-এর রিডিং এ উনি এবারে মহিলা প্রেমী হয়েছেন, সব সময় মহিলা নিয়ে বলে যাচ্ছেন। এমনকি মহিলা প্রার্থী, মহিলা পঞ্চায়েত মেম্বার, মহিলা কর্মী, উনি ফোনে ডাইরেক্ট কথা বলছেন। মানে কি ভালো, আমি ডিলাইটেড। এরকম যদি সত্যি মোদিবাবু হতেন তাহলে আমাদের আর চিন্তা থাকতো না, কিন্তু এটা নাটক। শুধু ভোটের আগে এই 4টি 6টি 10টি হচ্ছে, তারপরে উনি একেবারে ওনার যে শিক্ষা, ওনার যে বেড়ে ওঠা, ওনার যে গ্রুমিং, আরএসএস এর যে শিক্ষা, যেখানে পুরুষরাই শুধুমাত্র থাকবেন, মহিলারা নন, যে মনুবাদী শিক্ষা, সেটাই ওনার ডমিনেট করবে, ওটাই মোদি বাবু। ফলে এই 4, 6টা 8টা 10টার নাটকে কিছু যায় আসে না। এবারে নির্বাচনে একটা জিনিস দেখা যাচ্ছে যে রাজনীতির কথা যত না আসছে তাতে বেশি দুর্নীতির কথা আসছে, এবং সেখানে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার, ইডি সিবিআই তাদের ব্যবহার, তাদের কথা আসছে। কেন্দ্রীয় সরকার তাদের পার্টিসান ওয়েতে পক্ষপাতী হিসেবে ব্যবহার করছে, বেছে বেছে বিরোধীদের, এটা সারা দেশে দেখাই যাচ্ছে। কিন্তু ধরো যখন এই কোটি কোটি টাকার ছবি লোকে দেখছেন, যখন বোঝা যাচ্ছে যে নানা নেতাদের ডাকা হচ্ছে, তারা ধরা পড়ছে, তো ফোন ছুড়ে ফেলে দিচ্ছেন বাঁচার জন্য, তখন মানুষের মনে একটা ধারণা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে দুর্নীতি আছে। আবার এটাও ঠিক, কেন্দ্রীয় এজেন্সিগুলোর ব্যবহার এমন ভাবে হচ্ছে যে শুধু বিরোধীদের বিরুদ্ধেই যাচ্ছে। এইখানে দাঁড়িয়ে ভোটে দাঁড়াটা তো তৃণমূলের পক্ষে এই প্রশ্নগুলো জবাব নিশ্চয়ই দিতে হবে, যে মন্ত্রী কেন জেলে, এমএলএ কেন জেলে, এগুলো সে জবাব দিতে হবে না? এ বিষয়ে তোমাদের পজিশনটা? আমি আবার বলছি, মানুষ নিজের জীবনের অভিজ্ঞতা থেকে ভোটের বিষয়কে বিবেচনা করে।
ফলে 16 সালে যখন সারদা নারদা এলো, তখন কিন্তু 16 সালের ভোটকে সেই সারদা বা নারদা কোনো এফেক্ট করেনি। আরো করেনি কেন দেখুন, আমাদের তো এই সারদা নারদা রোজ ভ্যালি এসব করে সুদীপ ব্যানার্জি, মদন মিত্র, তারপরে তাপস পাল, আরো সব জেলে ছিলেন এবং কোনো প্রমাণ ছাড়া, মানে প্রমাণ দিতে পারেনি বলে সিবিআই ইডি ইত্যাদিরা তা ছেড়ে দিয়েছে ফাইনালি। এখনো যারা জেলে আছেন মানুষ তাই ভাবে যে নিয়ে গেছে তারপর ছেড়ে দেবে বাধ্য হয়ে, এটাই ভাবে। যেমন ধরুন এই যে দিল্লিতে কেজরিওয়াল জি, মনীষ সিসোদিয়া জি, সঞ্জয় সিং জি নিয়ে গেল, প্রমাণ দিতে পারে না, সঞ্জয় সিং কে ছেড়ে দিল। তাই এবার ওখানকার মানুষও বোঝে যে তাহলে কেজরিওয়াল সিসোদিয়াকে বেকার নিয়ে গেছে, ছেড়ে দেবে। শিবসেনা সঞ্জয় রাউতকে নিয়ে গেছিল, ছেড়ে দিয়েছে। এখানে চিদম্বরমকে নিয়ে গেছিল কংগ্রেসের, ছেড়ে দিয়েছে। এখন হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবাল মুখ্যমন্ত্রী নিয়ে গেছে, ছেড়ে দিতে বাধ্য হবে। ফলে এইটা কিন্তু মানুষের কাছে বরং আরো বেশি প্রমাণ করে ফেলছে বিজেপি যে এটা হচ্ছে বিরোধীদের প্রতি ওরা হিনিয়াস এবং ওরা প্রতিশোধ পরায়ণ, এবং ওরা এটা খুব খারাপ একটা অস্ত্র হিসেবে সিবিআইডিকে, সেন্ট্রাল এজেন্সিকে নিজেদের দলের অস্ত্রের মতো ব্যবহার করছে। এবং যত পাপ হচ্ছে বিরোধীদের, কোনো বিজেপির মধ্যে কোনো পাপ নেই, কোনো দুর্নীতি নেই। পিএম কেয়ার ফান্ডের মতো একটা ইস্যু এবং নির্লজ্জের মতন কোর্টে পর্যন্ত হলফনামা যাচ্ছে যে এটার অ্যাকাউন্টের হিসেব দিতে নাকি প্রধানমন্ত্রী বাধ্য নন। আমরা সব ব্যাপারে দিতে বাধ্য হিসেব। আমরা যারা জনপ্রতিনিধি, যারা ভোটে লড়ে জিতে ক্ষমতায় যাই, তারা সমস্ত প্রশ্নে আনসারেবল, অ্যাকাউন্টেবল। মানুষ প্রশ্ন করে আমরা উত্তর দিতে বাধ্য। কে বলেছে বাধ্য? এটা হচ্ছে ওই মোদি হয়তো মুমকিন মানে ঘামন্ড দেব না। এবার ধরুন ব্যাপক কেলেঙ্কারি, রাফায়েল কেলেঙ্কারি আছে তো, প্রশ্ন নেই তা নয়, ওরা দেবেন না উত্তর, তাই নিয়ে কেউ জেলে যায়নি তো। বরং টোটাল সাক্ষী সবাইকে মেরে ফেলা, ওদের ধরন তো আরো ডেঞ্জারাস। শুধু কেসটা চাপা থাকে না, সেটা আপনি উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা হোক আর মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি হোক, আপনি দেখবেন সমস্ত সাক্ষী মারা গেছে, সব সাক্ষী খুন, একটা কেউ বেঁচেই নেই যেহেতু আপনি কেসটা এগোবেন। এমন হচ্ছে ওদের হচ্ছে ট্র্যাডিশন, ডেঞ্জারাস ট্র্যাডিশন। ফলে ওদের তো ওদের কেউ আর কি ভয়ঙ্কর ঘটনাগুলো, কিন্তু মানুষ এত গভীরে ভাবেন না। মানুষ শুধু ভাবেন যখন কিছু লোককে জেলে রেখেছিল তারপর প্রমাণ ছাড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছে, বাকিদের যখন জেলে রাখছে তাদেরও প্রমাণ ছাড়া ছেড়ে দেবে। আর হোয়াট এভার, মানুষ এটাও ভাবেন, বিশ্বাস করুন, ঠিক আছে সব পেশায় দুর্নীতি থাকে, ডাক্তারদের মধ্যেও চোর হয়, শিক্ষকদের মধ্যেও চোর হয়, রাজনীতিবিদেও দু চারটে চোর থাকতে পারে, কিন্তু সাংবাদিকের মধ্যেও হয়, বা মানে সব পেশায় দুর্নীতির প্রমাণ থাকে, উপস্থিতি থাকে। কিন্তু মানুষ তাই নিয়ে অত বদল করে না, কারণ সেটা মানুষকে এফেক্ট করছে কিনা। মানুষ তো দেখছে দ্বিতীয় মমতা আর হয় না, যে কিনা ওই সংবিধানের লেখা অধিকারগুলোকে তার জীবনে নিয়ে আসতে পারে 69টা প্রকল্প দিয়ে। আমরা একটু সর্বভারতীয় ক্ষেত্রে আলোচনাটা যাই। আমরা শুরুতে একবার বলেছি যে এটা যদি সংবিধান বাঁচানোর লড়াই হয়, তাহলে সেই লড়াই তো বিজেপির বিরুদ্ধে বাকি সকলের একসঙ্গে লড়ার কথা ছিল। ইন্ডিয়া জোট গঠন হয়েছিল, মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের একটা খুব উল্লেখযোগ্য ভূমিকা ছিল ওটার নাম দেওয়ার সময়, থেকে থাকবে। পশ্চিমবঙ্গে তো আমরা দেখলাম জোটটা হলোই না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা তারা সব থেকে আগে ঘোষণা করে দিলেন এবং জোটটা হলোই না। এখন আবার শোনা যাচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে ভোটের পর দেখা যাবে, তখন আবার নতুন করে জোট গঠন করা হবে। না, পশ্চিমবঙ্গে জোট না হওয়াটা কি শেষ পর্যন্ত সংবিধান বাঁচানোর লড়াইয়ের সহায়ক হবে? আমি আপনাকে একটু অন্যভাবে ভাবতে বলবো। শুধু পশ্চিমবঙ্গ নয়, ইন্ডিয়া জোট ছিল বলে পাস্ট টেন্স নয়, কিন্তু ইন্ডিয়া জোট ভেরি মাচ আছে। অপোজিশনরা বলতে পারেন হয়তো অস্তিত্বের তাগিদেই জোটবদ্ধ হয়েছেন। মোদিবাবুদের যে সাংঘাতিক সর্বগ্রাসী একটা ব্যাপার, সেটার বিরুদ্ধে এই যে সমস্ত বিরোধীদের জেলে দাও, সমস্ত সিবিআইডি এনআইএ ইনকাম ট্যাক্সকে কাজে লাগাও, সব মিডিয়াকে কিনে নাও ইত্যাদি প্রবৃত্তিকে রুখতে সবাই জোটবদ্ধ হয়েছেন এবং ইন্ডিয়া জোট ভেরি মাচ আছে। যেখানে যেখানে সেই অর্থে জোটের প্রয়োজনীয়তা নেই সেখানে জোট হয়নি। যেমন পাঞ্জাবে হয়নি, বাংলায় হয়নি, যেখানে একটা দল মানে এমনি ওভারওয়েলমিং মেজরিটিতে আছে, সেখানে কেরালাতেও হয়নি।
একটা দুটো সিট হলো কি না হলো ওটা ম্যাটার না, কিন্তু যেখানে প্রয়োজন বিহারে জোট হচ্ছে, ইউপিতে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, এইভাবে আপনি বিচার করুন। ফলে বিচার করে দেখছি যে দিল্লিতে যদি আম আদমি পার্টি কংগ্রেসের সঙ্গে জোটে আসতে পারে, যাদের জন্মই হয়েছে পারস্পরিক বিরোধিতার মধ্যে দিয়ে, কংগ্রেস বিরোধিতার মধ্যে দিয়ে আম আদমি পার্টির জন্ম, তাহলে পশ্চিমবঙ্গে আমি সিপিআইএম বা বামেদের কথা বলছি, কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস কি জোটে যেতে পারতো না? না না, এটা তো তৃণমূলের উপর নির্ভর করে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো ইন্ডিয়া জোট গঠনেরও অনেক আগে বলেছিলেন, আমার সিপিএম কংগ্রেস কারোর সাথে জোটে যেতে আপত্তি নেই, একসাথে চলতে আপত্তি নেই, কারণ মোদীবাবু অনেক বড় বিপদ, তাকে হারানো দরকার। এবং উনি নিজে সীতারাম ইয়েচুরিকে ফোন করেছিলেন, আপনারা জানেন, এবং সোনিয়াজি রাহুলজির সাথে ইন্ডিয়া জোটের মিটিং এ যাতে এমনকি সিপিআইএম এর লিবারেশনও জায়গা পায়, এমনকি যাদের সঙ্গে কংগ্রেসের খুবই শত্রুতা ছিল, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্যাচ আপ করেছেন। ফলে ওনার দিক থেকে তো এটা কোনো আপত্তি ছিল না। কিন্তু বাংলার কংগ্রেস বা সিপিএম, বাংলা স্পেসিফিক্যালি কংগ্রেস বা সিপিএম এই প্রশ্নে মমতা বিরোধিতা থেকে নিজেদের সরাতে পারেননি, যে কোনো কারণে হোক, ওনাদের কম্পালশন এবং ওই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে ওদের শিক্ষা হয়নি। 19 এবং 21 ওরা এই একই কাজ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান শত্রু ভেবে নিজেদের সব ভোট মোদীবাবুর হাতে তুলে দিয়ে, তাতে 18টা এমপি পেয়েছিল 19-এ বিজেপি। আমাদের অবদানটাও আমি বলছি, কিন্তু ওদের পয়েন্টটাও আমি এই প্রশ্নে উল্লেখ করি আগে। আর তার সঙ্গে 21-এও তাই করেছেন। তার ফলে 21-এ কি দাঁড়ালো, সিপিএম এর ভোট 3%-এ নেমে গেল, কংগ্রেসের ভোট 2%-এ। মানে নিজেদের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে ওরা বিজেপিকে শক্তিশালী করলেন। তাতেও কিন্তু সব মিলিয়ে 77টা সিট জিতেছিল অপোজিশনের বিজেপির কোটায়। ফলে এটা ওদের হ্যাংওভার। সেই শিক্ষা থেকে 21 সাল 19 সাল থেকে ওরা শিক্ষা নিতে পারতেন, শিক্ষা নিয়ে 24-এ ওরা স্বাভাবিক বুদ্ধিতে আসতে পারতেন, পারেননি। তো ঠিক আছে, ওদের শুভ বুদ্ধি হোক, আমরা চাই, আমাদের কোনো সমস্যা নেই। ওরা চাইলে ওদের সাথে আমরা একসাথে চলতে পারি, কারণ দিল্লিতে বা কেন্দ্রীয় ভাবে আমরা একসাথে চলছি। আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদের সম্পর্কে তোমাদের কি বিচার? খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু যেভাবে মোদীবাবুরা হিন্দুত্বের পক্ষে এবং সংখ্যালঘুদের বিপক্ষে, মুসলিমদের তো বটেই, সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রধানত মুসলিম ডমিনেটেড, আব্বাস সিদ্দিকির থেকেই যার জন্ম, তারা এইভাবে যে বিজেপির টাকা নিয়ে এরকম ভূমিকা নিতে পারে, এটা খুব দুর্ভাগ্যজনক। তবে আশ্চর্য নয়, কারণ আমরা এর আগে দেখেছি, অন্ধ্রপ্রদেশে দেখেছি ভয়েসে, তো ফলে আমরা আবার দেখছি নওশাদ ভাইদেরকে। দুর্ভাগ্যজনক, না হলে ভালো হতো। বিজেপি সবাইকে কিনে নিতে পারে, ওদেরও একটা সেকশনকে কিনে নিল, ওরা ওদের টাকাতেই চলে। এটা অনেকবার প্রমাণ হয়েছে, মিডিয়ার কাছে প্রমাণ আছে, আমার আলাদা করে বলার কিছু নেই। আমি নিজে ভোটের পরিসংখ্যান থেকে দেখলাম যে গতবার লোকসভার 3টে মার্জিনাল সিট, মানে যাতে ভোটের পয়সাটা 1, 2 বা 3% কমে হয়েছে, বদলঘাট, ব্যারাকপুর আর ঝাড়গ্রাম, এই 3টে আসনে বিজেপি জিতেছিল খুব অল্প ভোটে। সেখানে আইএসএফ প্রার্থী দিয়েছে। আইএসএফ যারা বিজেপিকে ভোট দেবেন তারা নিশ্চয়ই আইএসএফ কে ভোট দেবেন না, তাতে তৃণমূল কংগ্রেসেরই অসুবিধা হবে। বিজেপি টাকা দিয়ে যদি আইএসএফ কে লড়ায়, তাহলে বিজেপির প্ল্যানিং এই তো ওরা লড়বে, তা সেই প্ল্যানিং এ ঠিকই আছে, কিন্তু ওটা ম্যাটার করবে না। তারা তো খুব বড় করে দাবি করছে যে সংখ্যালঘু দলিত ভোট কিছুটা তাদের সঙ্গে আছে, ভাঙনের তাদের জন্য। নিশ্চয়ই আছে, নইলে ওরা টিকে আছেন, এক জায়গায় এমএলএ জিতেছেন। আমরা যে কোনো ছোট দলকেও সম্মান জানাই, তাতে কোনো অসুবিধা নেই। তাদের নীতি থেকে তারা সরে বিজেপির টাকায় লড়ছেন, তৃণমূলকে হারাবার জন্য লড়ছেন, ঠিক আছে, এটা তাদের আদর্শ, তাদের বিশ্বাস, কি করা যাবে। না হলে ভালো হতো, আমি দুর্ভাগ্যজনক বলছি কি জন্য, কিন্তু তাই নিয়ে আমাদের চাপ নেই। কারণ সত্যি কথা বলতে, আমাদের একটা সবচেয়ে বড় ইউএসপি, সবচেয়ে বড় জোর যাই বলুন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা চিরকাল আগে ছিলেন হচ্ছে মূর্তিমান, উনি হচ্ছেন লড়াকু, অগ্নিকন্যা যে জন্য নাম হয়েছিল, উনি মানুষের পাশে দাঁড়ান। যে কোনো কিছু আপনি ভাবুন, ন্যাচারাল ক্যালামিটি থেকে আগুন লাগুক, যে কোনো বিপদে পড়ুক মানুষ। এখন ওনার 68 বছর বয়স, একটা 5 মিনিটের টর্নেডো, আমরাও সবাই ইউটিউবে আজকাল সব দেখা যায়, দেখলাম আশ্চর্য যেরকম ভাবে মানে ধূলিসাৎ করে দিয়ে গেল। কিন্তু দেখুন, সব দল নির্বিশেষে, সমস্ত পুরুষ রাজনীতিবিদ তো বেশি সংখ্যায়, আর তার মধ্যে ইয়াং কত আছে,
সবাই পরের দিন গেলেন। এক এবং একমাত্র ওয়ান অ্যান্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন রাতে 12টা, 1টা, 2টো, 3টে পৌঁছালেন। এটা হচ্ছে ওনার সহজাত, মানুষও এটা জানেন। কারণ ধক হয়নি এত বছর দেখার, আমরা দেখে তো তাজ্জব হয়ে যাই। একজন কত কনফিডেন্ট হলে প্রশাসক তার প্রশাসনিক মিটিং পাবলিক করতে পারে। গত 700,000 প্রশাসনিক মিটিং আপনারা 13 বছরে দেখেছেন পাবলিকলি, এবং সেখানে উনি একথা বলবার সাহস রাখেন। কি করব বলুন, একজন প্রধানের হাতে 1 কোটি টাকা কাজের স্যাংশন, তো যতবার চেঞ্জ করছি ল্যাজ মোটা হয়ে যাচ্ছে। ওপেন বলতে পারেন। ওই জন্য আমি আগেই বলেছি, আনলাইকলি অফ মেইনস্ট্রিম পলিটিক্স, এবং শুধু অগ্নিকন্যা লড়াকু সংগ্রামী মমতা নয়, সবসময় মানুষের পাশে বিপদে দাঁড়াবার মমতা নয়, প্রশাসক মমতা অত্যন্ত দক্ষ। এবং আর একটা কথা বলবো, জাস্ট 1 সেকেন্ড, যেটা আপনারা প্রায় স্বীকার করেন না, একমাত্র আমি প্রশাসকদের মধ্যে মমতাকেই দেখেছি মেইনস্ট্রিম পলিটিক্সের সব দলের মধ্যে। বিজেপি কে, সিপিএল কে কাউন্ট করে বলছি। এখানে এই কাছাকাছি শম্ভুনাথ কাউ বলে একজন কাউন্সিলর, তাকে উনি জেলে দিয়েছিলেন 11 সালে। কারোর কিছু একটা করেছিল অন্যায়, মুন্না ইকবাল নাকি গার্ডেন রিচে উনি জেলে দিয়েছিলেন। ভেবে দেখুন, তারা কিন্তু ছাড়া পায়নি। আজকেও তাই, যত নাম আপনারা শাহজাহান ইত্যাদি করেন, মমতাই একমাত্র ক্ষমতা রাখেন তাদের জেলে দেওয়ার। কিন্তু আমরা উত্তরপ্রদেশে লখিমপুরে আমি নিজে গেছিলাম, সেই 5টি পরিবার যাদেরকে গাড়ি দিয়ে চেপে মেরে দেওয়া হয়েছিল পিষে, সেই মন্ত্রী টেনির পুত্র টেনি তার কিন্তু আজও গ্রেপ্তার হয়নি। হ্যাঁ, তাহলে তুমি যেটা বললে যে ফলে এটা দক্ষ প্রশাসক মমতা। হ্যাঁ নিশ্চয়ই, তুমি যেটা বললে যে ওনার ছুটে যাওয়ার প্রবণতা বহু বছর ধরে বরাবরই ছিল, এবং এখন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার সুবিধাও রয়েছে, উনি যেতে পেরেছেন রাত্রিবেলা। আর আমি কিন্তু কি জানেন, মুখ্যমন্ত্রী হলে ওই যে সীমিত ক্ষমতা হলেও ক্ষমতা তো লোকে বদলে যায়। ফলে 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 সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখুন, আর একটা পয়েন্ট আছে এখানে, মুখ্যমন্ত্রী হয়েছেন, পাওয়ারের পার্ট হয়েছেন, কিন্তু একটা ল্যান্ড অ্যাকুইজিশন করেননি, কোন কৃষি জমি অধিগ্রহণ করেননি, একটা এফডিআই সাইন হয়নি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, একটা এসইজেড হয়নি বাংলায় 11 অনওয়ার্ডস, পুলিশ লাঠি গুলি চালায়নি, কাজও সৃষ্টি হয়নি। সেই জন্য ছেলেরা সব বাইরে চলে যাচ্ছে, সেটার পরিসংখ্যান দিচ্ছে। বাইরে থেকে সমস্ত কলকাতা থেকে ট্রেন গুলো যায়, দক্ষিণে যায়, ভর্তি থাকে কর্মপ্রার্থী ছেলে মেয়েদের নিয়ে, কাজও তৈরি হয়নি। না, একদম বাজে কথা, একেবারে বাজে কথা। গ্লোবালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অবস্থা খারাপ, আজ না বহু বছর ধরে, এবং বাংলা তার কোনো এক্সেপশন নয়। বরং গ্লোবালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অবস্থা খারাপ বলে এমএসএমইর ওপর গুরুত্ব বেশি মমতা দিয়েছেন, এবং তাতে গত কয়েক বছরে এই বিজেপির কেন্দ্রীয় সরকার আমাদের ফার্স্ট করেছে। ওরা তো কোনো পরিসংখ্যান ছাড়া ফার্স্ট এমএসএমইতে কর্মসংস্থান উৎপাদনে, কাজের সুযোগ সৃষ্টিতে, এবং তাতে লোক নিয়োগের সংখ্যায়, পরিসংখ্যানে ফার্স্ট করেছে কেন্দ্রের সরকার। এই বিজেপির আমাদের বিরোধী, সাংঘাতিক বিরোধী কেন্দ্রের সরকার। এখন তুমি যেটা বলে, আমি শেষ করছি আস্তে আস্তে। আর মাইগ্রেশন তো সব রাজ্য টু সব রাজ্য আছে, একদম। আমরা কোভিডেও দেখেছি, আমাদের এখান থেকে যত যায়, আবার অন্য জায়গা থেকে আমাদের এখানে অনেক আসে। আমরা যাদেরকে দিদির নির্দেশে ওই ক্যাম্প করে করে রাখতাম, খাওয়াতাম, তারা অনেক প্রবাসী লোক, অন্য জায়গার লোক। এটা সবার ক্ষেত্রে সত্য। আমি সেটাতে বিস্তারিত আলোচনা যাচ্ছি না। আমার যেটা প্রশ্ন, সেটা তুমি বললে ঠিকই যে তৃণমূল কংগ্রেসের প্রধান শক্তি মমতা ব্যানার্জি মুখ বরাবর না, এখন সেটা প্রশাসক হিসেবেও কিন্তু এখন বিশেষ করে এইবারে এত দুর্নীতির অভিযোগ উঠেছে ওনার পরিবারের সম্পর্কে, ওনার ভাইপোর সম্পর্কে, তিনি একজন নেতাও বটেন, নেতা, গুরুত্বপূর্ণ নেতা। এবার কি ওনার সেই ভাবমূর্তিতে কিছুটা কালির ছিটে লাগেনি আগের তুলনায়? আমি আবার বলছি, সততার প্রতীক বলে দাবি করা হয় না পোস্টারে। আমি আবার বলছি, আমরা তো দাবি করি, আমি আবার বলছি, ধরুন সিপিএম প্রচার করে 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 এটা দাঁড় করাবার চেষ্টা করেছিল যে মমতা ব্যানার্জি হচ্ছেন অশিক্ষিত, মমতা ব্যানার্জি মেজাজি, মমতা ব্যানার্জি অশিক্ষিত, মমতা ব্যানার্জি প্রেজেন্টেবল না, মমতা ব্যানার্জি পাতে দেওয়ার যোগ্য না। এটা সিপিএম এর ক্ষতি করেছে, নিজেরা চেষ্টা করে অনেকদিন ঠেকিয়ে রেখে ক্ষতি করেছে। এখন বিজেপি যেটা চেষ্টা করছে, এটাতে বিজেপিরই ক্ষতি বেশি হবে। ধরুন মানুষ, কিন্তু আমি মানুষের কাছে শুনেছি, যখনই টাকার কথা ওঠে, টাকার পাহাড়, মানুষ আমাকে বলেছে, আচ্ছা কোনো টাকা তো তৃণমূলের কোনো নেতার বাড়িতে পাওয়া যায়নি,
যদি কারোর পরিচিত বন্ধু বান্ধবের বাড়িতেও পাওয়া যায়, সেটা যে বিজেপি বা সিবিআইডি আগে রেখে তারপরে ছবি তোলেনি, গ্যারান্টি কি? মানুষ অনেক চালাক, বললাম না, মানুষ বুদ্ধিমান, এসব প্রশ্ন মানুষ করেন। এবং ভাইপো ধরুন কতটা মানে বিলো দা বেল্ট লড়ছে বিজেপি, কতটা খারাপ, ইলেকশন কমিশনের তো এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। আমরা এতবার করে অ্যাপিল করছি গিয়ে গিয়ে, কিন্তু ভাবুন তো, কালকে অভিষেক একটা চপারে উঠছে প্রচার যাবে বলে, সেখানে আইটি চলে যাচ্ছে। কেন? আইটির এইটুকু সেন্স নেই? ও বাড়ি থেকে বেরোবার আগে নোটিশ দিয়ে বাড়িতে যেতে পারে। আয়কর অফিসাররা ও যখন অন দ্য ওয়ে তখন ফ্লাইং ক্লাবে গিয়ে চপারে তল্লাশি করছে, কিন্তু দেখুন একটাও প্রমাণিত নয়, কার কেউ কিছু পায়নি। অভিষেকের এগেন্সে যা যা অভিযোগ, একটারও প্রমাণ এখনো পায়নি। এবং আমাদের যারা জেলে আছেন আর যাদের জেলে যাওয়ার জন্য ওরা সারাক্ষণ অবিরল বলে যায়, তাদের কারোর বিরুদ্ধে একটাও কি প্রমাণিত? ওরা অভিযোগ করছে। যাদেরকে ওরা ইতিমধ্যে জেলে দিয়েছিল তাদের অনেককে প্রমাণের অভাবে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ফলে আই রিপিট, যাদের ওরা এখনো জেলে দিয়েছে তাদেরও প্রমাণের অভাবে ওরা ছেড়ে দিতে বাধ্য হবে। ইতিমধ্যেই তো প্রশ্ন উঠেছে, আমি খেয়াল করছিলাম যে কোনো বিচারপতি জিজ্ঞেস করেছেন ইডিকে যে আর কতদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে রাখা হবে জেলে, আর কতদিন প্রমাণের জন্য অপেক্ষা করবে। তো ওদের একটা ডেডলাইন আছে হয়তো বিজেপির 24 বা 26, তো ওদের তো অনন্ত হবে না। অভিযোগ ওরকম আমি বানিয়ে 1000টা লিখতে পারি, সব অভিযোগ যাদের বিরুদ্ধে লেখা আছে তারা সব জেলে আছে নাকি? তাহলে মোদী বাবু অমিত শাহের বিরুদ্ধে যত অভিযোগ লেখা আছে ওরা জেলে আছেন? ওদের তো জেলে থাকা উচিত। তাহলে এই প্রশ্ন তুলবেন না সুকন্যার বিরুদ্ধে অভিযোগ আছে। যে আমি শেষ করবো তোলা এটা জায়গা থেকে, যেটা তুমি বললে যে ভোটে প্রভাব পড়বে না, ভবিষ্যৎ পারসেপশন, তুমি আমাকে ফিগার করো যে কত সিট তোমরা আশা করছো পশ্চিমবঙ্গ থেকে সব দিক? আমাদের 14 সালে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছিল, আমরা 34টা সিট পেয়েছিলাম। আমার ধারণা 24-এ 14-র মতো রেজাল্ট হবে, আমি যতটা মানুষের কাছে যাচ্ছি। এটা আমার ব্যক্তিগত ফিলিং, আমার দল এরকম কোনো অ্যাসেসমেন্ট দেয়নি কোথাও। আমার ব্যক্তিগত ফিলিং, আমি যতটা প্রচারে গেছি, যতটা মানুষের কাছে গেছি, আমার মনে হয়েছে 14-র মতো সবচেয়ে ভালো রেজাল্ট হবে। 34, 35ও হতে পারে। অনেক ধন্যবাদ দোলা, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের তৃণমূল কংগ্রেস নেত্রী, রাজ্যসভার সদস্য, আইএনটি টিইউসি সর্বভারতীয় সভাপতি দোলা সিংহ। অনেক ধন্যবাদ দোলাকে, দর্শকদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে নমস্কার।